নমস্কার বন্ধুরা, কথাধারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গল্প শোনার জন্য। আজ শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প বারিক অপেরা পার্টি। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক গল্প বারিক অপেরা পার্টি। সকালবেলা একজন কাঁচা পাকা দাড়িওয়ালা মুসলমান আমার সামনে এসে দাঁড়িয়ে বললে, সালাম বাবু। কে তুমি? আমার নাম বারিক মণ্ডল, বাড়ি চালদি। আপনার কাছে একটু আলাম। কেন? ধানি জমি কিনবেন? 50-এর মন্বন্তর তখনও উগ্র হয়ে ওঠেনি। দিকে দিকে ওর আগমন বার্তা অল্পে অল্পে ঘোষিত হচ্ছে। একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হলো। সবাই ভাবছে এ দুর্দিনের অভাব অনটন শিগগির কেটে যাবে। এ সময়ে ধানের জমি কেনা মন্দ নয়। সামনেই শ্রাবণ মাস, জল বৃষ্টিও বেশ হচ্ছে। কিনেই ধান রোয়া হতে পারে এবারই। চালের দাম 25 টাকা মন, তাও সহজপ্রাপ্য নয়। কলকাতা থেকে বোমার ভয়ে পালিয়ে এসে বাড়ি বসে আছি। হয়তো কলকাতা শহর জাপানি বোমার ঘায়ে ছত্রাকার হয়ে যাবে। দেশেই থাকতে হবে বরাবর। দেশে ধানি জমির নিতান্ত অভাব। যা আছে তা নিয়ে কাড়াকাড়ি চলছে। বললাম, জমি কোথায়, কতটা? চালদির মাঠে। তা বলি আপনার কাছেই যাই, ওর জমির যদি দরকার থাকে। 7 বিঘে জমি বাবু, বিক্রি করবে আমাদের গায়ের সোনাই মণ্ডল। তুমি তার কেউ হও? না বাবু, ওর মধ্যে 2 বিঘে ভিটে জমি আছে। সেই জমিটুকুতে আমি খাজনা দিয়ে বাস করি। জমিটা কিনলে আমি আপনার ভিটের প্রজা হব। 2 টাকা করে খাজনা করি। ধানের জমিটা আপনাকে সস্তায় করে দেবো বাবু। আমাকে ধানের জমিগুলো কিন্তু ভাগে দিতে হবে। আর যদি আপনি নিজে চাষ করেন তো আলাদা কথা। কলকাতা থেকে নূতন এসে বহুদিন পরে দেশে বসেছি। জমি জমার ব্যাপার তত বুঝিনে। ব্যাপারটা তলিয়ে বুঝবার চেষ্টা করলাম। চালদির বারিক মণ্ডল আমার কাছে এসেছে কিছু জমি বেচতে। ওর জমি নয়, সোনাই মণ্ডলের জমি। ও এসেছে কেন? এতে ওর স্বার্থ কি? না, ও আগে থেকেই এই জমির অন্তর্ভুক্ত 2 বিঘে জমিতে বাস করে। জমি নিলে ও আমার প্রজা হবে এবং আমি ওকে ধানের জমির ভাগিদার করব। বেশ কথা। বারিকের চেষ্টায় ও আমার ইচ্ছায় 3 দিনের মধ্যে জমি কেনা হয়ে গেল। রেজিস্ট্রি অফিসে যে দলটি জমি রেজিস্ট্রি করতে গিয়েছিল, বারিক মুসলমান দেখলুম তার মোড়ল। মহা ফুর্তিবাজ লোক সে। আধবুড়ো লোক হলে কি হয়, দাড়ি নেড়ে নেড়ে পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বেগুনি খাচ্ছে, ফুলুরি খাচ্ছে। রেজিস্ট্রি শেষ হয়ে গেলে বারিক আমায় ডেকে বললে, বাবু একটুখানি দোকানে চলুন। কার দোকান? জল খাবেন একটু। জল খাওয়ানোর প্রথা আছে এদেশে। যে জমি কেনে সেই মনের ফুর্তিতে সাক্ষী ও শনাক্তকারীকে মিষ্টিমুখ করায়। যে জমি বেচে সে তো রিক্ত হয়ে গেল, সে খাওয়াবে কেন? এ কথা তো এদেশে নেই। কিন্তু বারিকের আনাড়ি ধরনের বিনীত গ্রাম্য অনুরোধ এড়াতে না পেরে খাবারের দোকানে বসলাম। দেও ও দোকানি, বাবুরি নিমকি, সিঙ্গাড়া, সন্দেশ দেও। আর ওই যে হ্যাদে গোল গোল তোমার, ও কি বলে, ওই দেখো 1 পোয়া নুচি খাবেন বাবু? হ্যাদে বাবুরি নুচি দাও 8খানা। বাজা নেই? তা বেজে দাও। 1.5 টাকা খরচ গেল শুধু আমার পিছু। খাবার খরচ গেল টাকা 4। বারিক মহা ফুর্তিতে 1 টাকার খাবার নিজেই খেলে। সন্ধ্যা হয়ে এলো। সবাই মিলে অন্ধকারে বাড়ির দিকে রওনা হই। বারিক অন্ধকার পথে গান জুড়ে দিলে চেঁচিয়ে, ওগো হরি বংশীধারী শ্যাম লটবর। সোনাই মণ্ডল বাজার থেকে বড় দেখে 2টো ইলিশ মাছ কিনেছে, কারণ আজ তার হাতে কর করে 250 টাকা। জমি ওরা নাকি খুব সস্তায় দিয়েছে আমাকে। দলিল লেখক আমাকে আড়ালে বলেছিল 250 টাকায় 7-8 বিঘের জমি কিনেছেন, তার মধ্যে 5 বিঘে আমন ধানের জমি। সাব রেজিস্ট্রার বাবু এ দলিল এখন মঞ্জুর করলে হয়। দামটা কম বলে মনে হচ্ছে কিনা? তা হোক, রেজিস্ট্রি হয়ে গেল।
কোনো গোলমালও হয়নি। বারিক মণ্ডল বললে, বাবু, আমাদের গা আগে, তারপর আপনাদের গা। এই অন্ধকারে কি করে যাবেন? সোনাই ইলিশ মাছ কিনেছে, আমাদের গ্রামে আজ থাকুন, ইলিশ মাছ রান্না করুন পেঁয়াজ দিয়ে। আজ চলুন একটু ফুর্তি করা যাক। আমি রাজি হলাম না। বাড়ি চলে এলাম অন্ধকারে। বারিক আমার প্রজা হলো। তখন শুনলাম বারিক অপরের জমিতে বাস করত। সে ভিটের খাজনা বহুদিন না দেওয়াতে জমিদারোর বাড়ি অর্থাৎ একখানা চালাঘর এবং একজোড়া বলদ বিক্রি করে ক্রোক দেবার উপক্রম করেছিল। তাই ও সে জমি ছেড়ে আমার জমিতে নতুন করে চালাঘর বাঁধল। আমার নতুন কেনা ধানের জমি ওই ভাগে চাষ করবার জন্যে বন্দোবস্ত করে নিলে। সেবার ধান রোয়া শেষ করলে বারিক রোজ সকালে একবার করে আমার বাড়ি ঠিক আসবে। এসে গল্প গল্প করে উঠবার সময় কিছু না কিছু ছুতোয় টাকা চাইবে। বাবু, এসো বারিক, তামাক খাও। বাবু, বড্ড দায়ে পড়ে এলাম, 5টা টাকা দিতে হবে। কেন হঠাৎ? আপনার জমিতে 12 মেসে চাষ করে রেখেছি, মুসুরি বুনতাম। যা হবে আপনার অর্ধেক আমার অর্ধেক। বেশ, নিয়ে যাও। তারপর শুনলাম মুসুরি বুনবার টাকা দিয়ে বারিক ওর গানের দলের ডুগি তবলা কিনেছে। একদিন বললাম, মুসুরি বুনলে বারিক? আজ্ঞে বাবু। ক বিঘে? 1 বিঘে। আর 2 বিঘে? বাবু, আর 2 টাকা দিতে হবে, খরচে কুলোচ্ছে না। মিথ্যে কথা, তুমি তোমার গানের দলের ডুগি তবলা কিনেছো সেই পয়সা দিয়ে। কোথায় তোমার গানের দল? ওই জেলে পাড়ার জেলে ছোড়াদের নিয়ে বসি, রোজ আকড়াই হয়। গান বাজনা ভালোবাসি বাবু। এবার পুজোর সময় সাধন সমর বা আজমিলের বৈকুণ্ঠ লাভ নামাবো 12 আসরে। দেখি যদি ক্ষুধার মর্জি হয়। আমার ছোট ছেলে কেষ্ট সাজে, দেখবেন কি গানের গলা, কি একটো। বেশ বেশ, দেন বাবু 2 টাকা, নিয়ে যাও, কিন্তু মুসুরি ঠিক বুনবে। তার বলতি, কাল সকালে বাকি 2 বিঘে সাঙ্গ করব। ধানের সময় আমার ভাগে যে ধান দেওয়ার কথা, বারিক আমাকে তা দিলে না, অনেক কম দিলে। লোকে বললে, বাবু, ও ওই রকম লোক, কত লোককে ফাঁকি দিয়েছে, আপনাকে ভালো মানুষ পেয়ে ফাঁকি তো দেবেই। খুব রেগে বারিকের বাড়ি গেলাম। গিয়ে দেখে শুনে বেশি রাগ হইল না। কি মুশকিল, এইরকম বাড়ি ঘর ওর, মাত্র একখানা 4 চালা ঘর। ঘরের দরজা জানলার ফাঁকগুলো বাঁশের ঝাঁপ দিয়ে আটকানো, দৌড় পর্যন্ত নেই ঘরের। ওর দলি যে বিছানো আছে একখানা বেদে চটা, অর্থাৎ খেজুর পাতার বোনা পাটি, একটা কলঙ্ক ধরা তামার বদনা, একটা হুকো আর তামাক, টিকে রাখবার মাটির পাত্র, একখানা অত্যন্ত ছেঁড়া ও ময়লা রাঙা নরুন পাড় শাড়ি চালে শুকুচ্ছে। চালের অন্য স্থানে একটা কুমড়ো গাছ উঠেছে। উঠোনে একখানা ভাঙা গরুর গাড়ি। সব শুদ্ধ মিলে অত্যন্ত ছন্নছাড়া অবস্থা। কিন্তু বিষয় সম্পত্তি রাখতে গেলে ভাবপ্রবণ হলে চলে না। আমি কড়া সুরে বললাম, মোটে 2 বিশ ধান পেলাম 3 বিঘে জমিতে। আমার সব শুদ্ধ 22-23 টাকা নিয়ে তুমি এসেছো, তার বদলে ধান দাও। আর বছরের ভিটের খাজনা 2 টাকা, তাও শোধ করো, নইলে কালই নালিশ ঠুকে দেব। বাড়িকে 2টি ছেলে, বড়টির বয়স 18-19, ছোটটির 14-15। তারা বাবার কাছেই দলিজে বসে গল্পগুজব করছিল। চট করে একখানা খুরশি পিড়িয়ে এনে বড় ছেলেটি আমায় বসতে দিলে। বারিক বললে, যা কাঁঠাল পাতা কি কলার পাতা নিয়ে আয়, বাবু তামাক খাবেন। ওরে আলী, শিগগির ছোট। থাক, আমার তামাকের দরকার নেই, ধান বের করো বাকি টাকার। ঠান্ডা হন বাবু, তামুক খান আগে। বারিক নিজে তামাক সেজে দিলে। বললাম, তোমার ছেলেরা কি করে? বড়টি গরু চড়ায়, ওরা দুজনে ভালো গান গায়। শুনিয়ে দে বাবুকে একখানা গান। থাক, গান এখন দরকার নেই, তুমি ধান বের করো। দেব বাবু, দেব। আর খাজনা আজ সব শোধ করে দিতে হবে, নইলে নালিশ হবে জানো। দেব বাবু, দেব, তামাক খান।
একটু পরে বারিক ও তার দুই ছেলেতে ধরাধরি করে 2 বস্তা ধান বার করে নিয়ে এলো। বারিক বললে, বাবুর এই ধানগুলো ওর বাড়ি পৌঁছে দিয়ে আসতেই হবে। গরু দুটো খুঁজে নিয়ে এসে গাড়ি জুতে দে। আমি বাধা দিয়ে বললাম, কত ধান? 2.5 7.5 মণ। এতে তো শোধ হবে না দেনা। বাবু, আল্লাহর কিরে, ঘরে আর ধান নেই, সব দিলাম আপনাদের, আর কিচ্ছু নেই, আপনি দেখে আসেন ঘরে। তোমার ধান রইল না? না বাবু, সব দিলাম। তুমি ছেলেপিলে নিয়ে খাবে কি? তার কি করব বাবু, আমি নালিশকে বড্ড ভয় করি। ওর কথা আমার বিশ্বাস হলো না। 2 বস্তা ধান গরুর গাড়ি করে ওরা আমার বাড়ি পৌঁছে দিলে। দুদিন পরে বারিক তার 2 ছেলেকে সঙ্গে নিয়ে সন্ধ্যাবেলা আমার বাড়ির সামনে দিয়ে কোথায় যেন যাচ্ছে। বারিকের বগলে বেহালা। বললাম, ও বারিক, কোথায় চললে? আগে সালাম বাবু, মহল্লা দিতে যাচ্ছি। তুমি কি বেহালা বাজাও? ওই অমনি একটু একটু, খোদার মসজিদে। জেলে পাড়ায় ওদের দলের ঘরে একদিন গিয়ে বেড়াতে বেড়াতে হাজির হলাম। বাওড়ের ধারে একটা জাম গাছের ছায়ায় লম্বা দোচালা ঘর, কঞ্চির বেড়ার দেওয়াল, বসবার জন্য খানচারেক পুরনো মাদুর, এক কোণে 2 জোড়া ডুগি তবলা, একখানা খোল ও 1 জোড়া মন্দিরা, গোটা 2 থেলো হুকো টাঙানো বাঁশের কুটির গায়ে। জন 5-6 লোক জুটেছে, বাকি এখনো আসেনি। আমাকে ওরা সরবেশ অভ্যর্থনা জানালো। বটতলাতে বসলাম। সামনে বাওড়ের স্বচ্ছ জলে পদ্ম ফুল আছে। লম্বা লম্বা জলজ ঘাসের মধ্যে দিয়ে সুড়ি বালি মাটির পথ দিয়ে জলের ঘাটে নেমেছে। পানকৌড়ি বসে আছে পাটা শ্যাওলার দামে। ওপারে কাজী সাহেবের দরগা। ভাঙা পাঁচিলে মস্ত বড় জিউলি গাছ বেড়ে উঠে সমস্ত দরগা ঘরের উপর ঝুপসি ছায়া পড়ে আছে। আঠা ঝরে পড়ছে গাছটার কাঁধ থেকে, খানিকটা সাদা খানিকটা লাল। আঠা ঝরে ঝরে দরগা ঘরের পশ্চিম দিকের পাঁচিলের কোণটা একেবারে ঢেকে গিয়েছে। দরগাতলার ঘাটের ওপারে আমিনপুর গ্রামের কৃষক বধূরা মাটির কলসি কাখের জল নিতে আসা যাওয়া করছে। একজন তামাক সেজে কলকে আমার হাতে দিয়ে বললে, তামুক সেবা করুন, একটা কলার ডাটা কি এনে দেব? আমি তামাক খেতে খেতে বললাম, তা একটু গান বাজনা হোক শুনি। সে বললে, বারিক এখনো আসেনি, সে না এলে আরম্ভ হবে না বাবু। সে হলো বেহালাদার, এ দলই তার, এর নাম বারিক অপেরা পার্টি। বাবা, নাম দিয়েছে কে? বাবু, মোরা তো ইংরেজি জানি নে, অন্য অন্য যাত্রা দলের কাগজে যেমন নাম লেখা থাকে তাই দেখে মোরা একটা মিল খাটিয়ে করেছি, ভালো হয়নি? একটু পরে বারিক এসেও সেই কথা জিজ্ঞেস করলেন। আমি বললাম, নামের মতো নাম একটা হয়েছে বটে, খাসা নাম। গান শুনিয়ে দে, বাবুরি তামুক সেজে দে। ব্যস্ত সমস্ত বারিককে ঠান্ডা করে আমি তাকে বেহালা বাজাতে বললাম। ওর 2 ছেলে বেশ গান গায়। ছোট ছেলে কৃষ্ণ সাজে, বেশ কালো নধর চেহারাটি। তাকে বারিক বললে গান করে আমায় শুনিয়ে দিতে। সে রগে হাত দিয়ে তারস্বরে সোনাই যাত্রার এক গান আরম্ভ করলে। ওরে ও কিছান ভাই, আমি হেতা বলে যাই, গৌরেতে শোন সেই বাণী। বললাম, বেশ বেশ, কৃষ্ণের গান? বারিক ধমক দিয়ে বললে, মানভঞ্জর পালার সেই গানখানা গা, আমার সঙ্গে ধর। বলেই নিজেই রগে হাত দিয়ে আরম্ভ করলে। ধ্বনি কিশোকে রাখিব পরাণ, কানু হেন গুণানিধি, গ্রেহেন আইল যদি অঝরে বহিল দুলয়ান, লয়ান যে বহে যায় গুণমণির বিরহ জ্বালায়, লয়ান যে বহে যায়। বারিক গান করে মন্দ নয়। খানিকক্ষণ থেকে আমি চলে এলাম। জ্যোৎস্না রাত ছিল। বারিক কি আসতে দেয়? বসুন বসুন, চন্দ্রাবলীর গান একটা শুনে যান না, আমি নিজে শিখিয়েছি। রাত 11টার সময় দেখি আমার বাড়ির সামনে দিয়ে ছেলে দুটিকে সঙ্গে নিয়ে বারিক বাড়ি ফিরছে বন জঙ্গলের পথ দিয়ে। বারিকের বাড়ি চালদি গ্রামে। ওদের যেখানে বাওড়ের ধারে গান বাজনা হয়, বারিকের বাড়ি থেকে সে জায়গা 1.5 মাইলের উপর। এই পথের অধিকাংশই ঘন
বন জঙ্গলে ভরা, সাপখোপের ভয় তো নিশ্চয়ই আছে এত রাতে। বারিককে ডেকে বললাম, আলো নিয়ে যাও না কেন বারিক? বারিক রাস্তায় দাঁড়িয়ে বললে, কে বাবু, এখনো জাগন্ত আছেন? আর বাবু আলো, কেরোসিন তেল কনে পাবো? কেরোসিন তেল অভাবে অন্ধকারে ভাত খেতে হচ্ছে রোজ রোজ। গান কেমন শুনলেন? আগাগোড়া নিজে শেখানো বাবু, ওরা সব জেলে মালো, বেতালা বেসুরো গান গাইতো, হাতে নাতে শেখালাম বাবু। বারিক এমন ভাব প্রকাশ করলে যেন সে স্বয়ং ফৈয়াজ খা। আমি তাকে একাটি পাকাটি দিয়ে মশাল জেলে নিয়ে বাড়ি যেতে বললাম। হাটে ওদের গ্রামের সোনাই মণ্ডলের সঙ্গে দেখা। যে সোনাই মণ্ডল তার ধানের জমি আমার কাছে বিক্রি করেছিল, বেগুন বিক্রি করছে দেখে বললাম, সোনা ভালো আছো? আগে হা, একরকম বাবু। বেগুন দাও দুশের। বাবু, একটা কথা আপনাকে বলতাম, বারিকের অবস্থা যে খুব খারাপ হলো। আপনি মনিব, আপনাকে না বললি আর কাকে বলি? ভাবলাম বারিকের বোধহয় খুব অসুখ হয়েছে, কিন্তু 2-4 দিন আগে তাকে গান করে বাড়ি ফিরতে দেখলাম যে। কি হয়েছে তার? সোনাই বললে, তা না বাবু, ওর বড় দুর্দশা হয়েছে। আপনার কাছে এক মুঠো টাকা দেনা ছিল, আপনি ধানগুলো নিয়ে গেলেন, আর ঘরে খোরাকির ধান রইল না। যার কাছে নেবে তার ফেরত দেবে না, এই ওর দোষ। নলে নাপিতের আর রামচরণ ময়রার গোলা থেকে আর বছর সমানে ধান কর্জ নিয়েছে, একটা দানা শোধ করেনি। সেদিন নালিশ করে রামচরণ ময়রা ওর বলদ ক্রোক করে নিয়ে গিয়েছে গত সোমবারে। ধান কর্জ পাচ্ছে না কারো কাছে, একবেলা খেতে পাচ্ছে, একবেলা খাওয়া জুটছে না। বস্তুর আবানে ওর স্ত্রীর ঘরের বার হওয়ার উপায় নেই। ছেলে দুটো আহাম্মক দফাদারের বাড়ি ওবেলা দুটো ভাত খেয়েছে, স্বামী স্ত্রীর বোধ হয় খাওয়াও হয়নি আজ। আশ্চর্য হয়ে বললাম, সে কি কথা? গত সোমবারে ওর গরু ক্রোক হয়েছে বলছো? ওই সোমবার সন্ধ্যের সময় যে ওকে বারিক অপেরা পার্টি ঘরে মহানন্দে 2 ছেলেকে নিয়ে গান করতে দেখেছি। তা দেখবেন বাবু, ও যে ওই রকম লোক, কাল কি খাবে সে ভাবনা নেই। দেখুন গিয়ে 2 ছেলে নিয়ে বেহালা বাজাচ্ছে। ধান নেই ঘরে? এক দানা নেই বাবু। ওর মহাজনের কাছে কর্য করে না কেন? ওই যে বললাম বাবু, সিদিকি যাবার জো আছে। মহাজনের ঘরে 17 শলি ধান কর্য নিয়েছিল, তার এক এক খুশি ধান শোধ করেনি। দেনায় মাথার চুল বিক্রি, যার নেবে তারে আর দেবে না। কথার একদম ঠিক নেই, কেউ বিশ্বাস করে আর দেয় না। এর কিছুদিন পরে বারিক আমার কাছে 10 টাকা ধার নিয়ে গেল। কলাই বেচে টাকা শোধ করবে এই শর্তে তাকে টাকা ধার দিলাম। ক্ষেতের কলাই মুগ সব যে যার বিক্রি করে ফেললে। বারিক আমার সঙ্গে আর দেখাও করলে না। একদিন হাটে খবর পেলাম বারিকের কলাই মুগ আহম্মদ দফাদার সব কিনে নিয়েছে। শুনে আমার ভয়ানক রাগ হলো। বারিকের বাড়ি পরের দিন সকালেই গেলাম। বারিকের প্রতিবেশী তোফাজ্জল বাবু বললে, বাবু শিগগির যান, সে এখনো তার দলিজে বসে তামুক খাচ্ছে। আপনি যাচ্ছেন শুনলি পেলিয়ে যেতে পারে। পাওনাদার এলেই পালাবে, ওর স্বভাবই ওই। বারিকের ঘরদোরের অবস্থা আরো ছন্নছাড়া। চালের খড় গত বর্ষায় পচে ঝুলে পড়েছে। উঠোনের মাঝখানে মুখ কলাই মারাবার খামার, একপাশে ভুসি স্তূপকার হয়ে আছে। গাড়ি গরু নেই উঠোনে। বারিক আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল, মুখও শুকিয়ে গেল। আসুন বাবু, সালাম। দলিজে উঠে বসুন। ওরে আলী, খুরশি পিড়িখানা বাবুরে পেতি দে। থাকগে পিড়ি, আমি এসেছিলাম তোমার কাছে। মুগ কলাই বিক্রি হয়েছে? হ্যাঁ বাবু। আমার টাকা দাও। টাকা এখনো মোর হাতে আসেনি বাবু। মিথ্যে কথা। কার কাছে বিক্রি করেছো? আহম্মদ দফাদারের কাছে তো? সে সংবাদ আমি রাখি। আহম্মদ কারো পয়সা বাকি রাখবার লোক নয়। টাকা বের করো। নির্বিকার ভাবে আমার জন্য তামাক সাজতে লাগলো। তামাক সাজা শেষ করে আমার দিকে কোলকে এগিয়ে দিয়ে বললে, তামুক সেবন করুন। আমার কথার উত্তর দাও। আপনি ন্যায্য বলেছেন,
টাকা ওরা দিয়েছিল, তার সংসারের জ্বালা, সে টাকা মোর খরচ হয়ে গিয়েছে। তবলা চাইতে খরচ হলো 3 টাকা, বেহালার তার এনেলুম মুকুন্দ তেলির দোকান থেকে। ওসব বাজে কথা শুনতে চাই না। খেতে পাও না মহাজনের দেনা শোধ করবার যখন ক্ষমতা নেই, তখন অত শখ কেন? বাড়ি ঘরে তো এই অবস্থা, গাড়ি গরু কি হলো? আমার প্রশ্নের উত্তর দিলে ওর প্রতিবেশীদের মধ্যে কে একজন। আমার চড়া সুর শুনে অনেকে জড়ো হয়েছিল ওর ঘরের সামনে। বললে, ওরে আর কিছু বলবেন না বাবু, লোকটার আর কিছু নেই। গাড়ি গরু কি হলো? রামচরণ ময়রা গরু বিক্রি করে নিয়ে গেল, গাড়িও বিক্রি করে ফেলেছে আহমদ দফাদারের কাছে। গাড়ি গরু না থাকলে চাষার উঠোন মানায়? বলি, ও চাচা, বাবুর কাছ থেকে টাকা আনলে কেন যদি শোধ করতে পারবা না? ভদ্রলোকের কাছে কথা ভাঙো কেন তুমি? একেবারে দশায় ধরেছে তোমায়। ছ্যা, জুয়ো চুরি করা কেন? এক মুখ চুন করে বসে রইল, আর সকলের হাতে হাতে কলকে পরিবেশন করতে লাগলো। আমি নিরুপায় হয়ে চলে এলাম। বাড়ি কোনো কথা গায়ে মাখে না, কে যেন কাকে বলছে। বারিকের বাড়ি কিছুদিন আর গেলাম না। টাকা আদায় হবে না জানি, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। টাকা কড়ির সম্পর্ক তো নয়ই। বারিকের সঙ্গে মাস 2 পরে একদিন হাটে হঠাৎ দেখা। কাঁধে একখানা মলিন গামছা, পরনে ছেঁড়া আধময়লা ধুতি লুঙ্গির মতো করে পরা। সদা হাস্যমুখ বারিক আমাকে দেখে বললে, বাবু সালাম, আমাদের ওদিকে আজ যান না? না, আমার অন্য কাজ আছে। আজ একবার মহল্লা ঘরে যাবেন বাবু? ও বেলা 2টো গান শোনাতাম, আর দেখতেন আমাদের সাধন সমর পালাটা কিরকম হলো। আজ পুরো মহল্লা হবে। পরশু গান হবে আমডাঙ্গার বিশেষদের বাড়ি। আমার সময় হবে না। ও কথা বললি বাবু, শুনছি নে, আসুন দয়া করে, আপনারে গান শোনাতে বড্ড ভালো লাগে, যাবেন বাবু। ওর অনুরোধ এড়াতে পারলাম না। সন্ধ্যার কিছু আগেই বাওড়ের ধারে ওদের বারিক অপেরা পার্টির মহলা ঘরে গিয়ে বসলাম। বারিক ও তার 2 ছেলে ঠিক সন্ধ্যার সময় এলো। তখন বাওড়ের দিক থেকে ফুরফুরে হাওয়ায় বড্ড শীত করছে। সময়টা মাঘ মাসের। বারিকের গায়ে একখানা বহু পুরনো কুষ্টিয়ার চাদর। জ্যোৎস্না রাত্রি। আমি বাইরেই বসে রইলাম। বারিক মহা ব্যস্ত অবস্থায় কখনো গান করে, কখনো এর গানের ভুল ধরে, ওর তালের ভুল ধরে, হাসি ঠাট্টা ও অঙ্গভঙ্গি কিভাবে করতে হবে বিদূষকের ভূমিকায় তার শিক্ষা দেয়। ছেলেকে শিখিয়ে দেয় কৃষ্ণের ভূমিকায় কি রকম বেঁকে দাঁড়াতে হবে, এর দোষ ধরে, ওর গুণ গায়। মোট কথায় এই বয়সে তার উৎসাহ, আমোদ, লম্ফজম্প একটা দেখবার জিনিস। আবার বাইরে এসে আমার কাছে বলে, বাবু বিড়ি খান একটা, দেখছেন কেমন? আমার নামে যখন এ দল, তখন বারিক অপেরা পার্টির যাতে বাইরের নাম ভালো হয় তা আমাকেই দেখতে হবে নাকি বাবু? অজামেল কেমন দেখলেন? চলবে, কেষ্ট ক্লেশ, আপনারা ভালো বললেই ভালো। কে বলবে এই সেই বারিক, যার দুবেলা খাওয়া হয় না, যার গাড়ি গরু পর্যন্ত মহাজন ক্রোক দিয়েছে, দেনায় যার মাথার চুল বিক্রি, যার বয়স 55-র কোঠা ছাড়াতে চলেছে। এই মহল্লায় ও একাই 100। পরদিনই হাটে আহমদ দফাদার ওকে কি করে অপমান করলে আমার সামনে। চেঁচামেচি শুনে গিয়ে দেখলাম আহমদ ওর গলায় গামছা দিয়ে টানাটানি করছে। আহমদ চালদি গ্রামের অবস্থাপন্ন লোক, লম্বা দাড়ি রাখে, বেশ একটু গর্বিত, ঘোড়ায় চড়ে বেড়ায়। এবার ধানের দাম 16.5 টাকা পর্যন্ত উঠেছিল। 2টি গোলা ভর্তি প্রায় 1000 মণ ধান চড়া দরে বিক্রি করে আহমদ টিনের বাড়ি ঘুচিয়ে 2তলা কোটা বাড়ি করেছে। আমি গিয়ে বললাম, কি করো আহমদ, ওকে ছেড়ে দাও। ছি, তোমার চেয়ে বয়সে কত বড় না? আহমদ হাতে পয়সা করেছে, কাউকে মানে না। আমার দিকে ফিরে বললেন, আর জুতিয়ে ওর দেখিয়ে দেবো বাবু। এত বড় আসপর্দা, আমার সঙ্গে জুয়ো চুরি কথা বলে। মুখ দেব বলে বায়নার টাকা নিয়েছে সেই আর বছর, 2 মণ কলাই দিয়ে, আর টাকাও দেয় না, কলাইও দেয় না। রোজ বলে দিচ্ছি দেব, আজ আমি ওরে, আমার সঙ্গে কিনা ঠকামি কথা বলে বাবু, এত বড় ওর সাহস। তখন বলছে, ছেড়ে দেন বাবু, আমিও সুমিন্দিকে একবার দেখে নিতাম, আপনি ধরলেন কেন? আহমদ আবার সবে গিয়ে ঠেলে উঠে বললে, তবে রে।
আবার তাকে কোনো রকমে ঠান্ডা করি। আহমদকে বললাম, কত টাকা পাবে? তা বাবু অনেক। খেতি পায় না, ২ বিশ ধান দিলাম আশ্বিন মাসে, ২৭ টাকা নিলে মুগির দাম, মোটে ২ মণ কলাই দিলে, এখনো ১৫ টাকা তার দরুন বাকি। ঝিঙের ভুঁই করে গাঙের ধারে তার ২ বছরের খাজনা ৪.৫ টাকা। আমার গাছ থেকে ব্যবসা করবে বলে ১.৫ কুড়ি নারকেল পেড়ে আনে, তার দরুন একটা পয়সা দেয়নি। ওর মতো মিথ্যেবাদী ফেরেববাজ জুয়োচোর এ দিগরে পাবেন না। আপনি তো শুনি পাবেন এক মুঠো। বারিকের প্রতিবেশী সোনাই মণ্ডল আমাকে আড়ালে বললে, বাবু ২ কাঠা মুসুরি আর ২টো মানকচু বেচতিয়ে নিল বারিক, তা সব আহমদ কেড়ে নিয়েছে। হাটে ওই বেচে চাল কিনে নিয়ে যাবে, তবে ওদের খাওয়া হতো। কি অন্যায় কাণ্ড দেখুন দেখি। ৬ আনা পয়সা হবে আপনার কাছে, বেগুন পটলটা ওকে কিনে দিই। সেই দিনই রাত প্রায় ১০টার সময় শুনলাম বারিক উচ্চস্বরে রাগিনী ভাজতে ভাজতে বারিক অপেরা পার্টির মহল্লা দিয়ে ফিরছে। তুমি কোন অংশে বলো, কোন বংশে, কারে করেছ সুখী, নামটি তোমার দয়াময়, কথায় বটে কাজ নয়, ইত্যাদি। এরপরে অনেক দিন আমার সঙ্গে ওর দেখা হয়নি। একদিন সোনাই মণ্ডলের সঙ্গে আমার দেখা। তাকে বলি, বাড়ি কেমন আছে? আর বাবু, আপনি শোনেননি? তার যে সর্বনাশ হয়ে গিয়েছে। কি 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 ব্যাপার? কি হলো? ওর সেই বড় ছেলেটা আজ ৭ দিন হবে মরে গিয়েছে। সে কি কথা? কি হয়েছিল? বাবু পুরনো জ্বরে ভুগছিল, পেটে পিলে, রোজ সন্ধেবেলা জ্বর হতো, ওষুধ নেই পত্তি নেই। জ্বর সেরে গেল তো পান্তা ভাত আর পটল পেঁচ পোড়া খেলে। সেদিন রাত্রিরে জ্বর হয়েছে ও সেই অপেরা পার্টি থেকে গান সেরে এসে, ভোরবেলা মারা গেল। কাফনের কাপড় জোটে না শেষে, এই তো অবস্থা। বুড়ো বয়সে ওই ছেলেটা তবুও মাথা ধরা হয়ে ঠেলে উঠেছিল। আর একটা ছেলে, সে তো বাচ্চা, তার ভরসা কি? অত্যন্ত মর্মাহত হলাম বলা বাহুল্য। মনের কোণে ঘোর মিথ্যেবাদী জুয়াচোর সদা প্রফুল্ল বৃদ্ধ বারিকের প্রতি একটু অনুকম্পার ভাব সঞ্চিত ছিল। কাল সকালে একবার বারিকের বাড়ি যাব। ভাগের জমি ২ বছর কেড়ে নিয়েছিলাম ওর কাছ থেকে, এবার ওর সঙ্গেই আবার বন্দোবস্ত করব। পুত্র শোকাতুর বৃদ্ধকে সান্ত্বনা দেওয়া উচিত, সাহায্য করা উচিত। সেই দিনই রাত ১০টা-১১টা গোসাই বাড়িতে জন্মাষ্টমীর নিমন্ত্রণ খেতে যেতে যেতে শুনি কোথা থেকে বাঁশি, বেহালা, ডুগি, তবলা ও মানুষের গলার একটা সম্মিলিত রব ভেসে আসছে। নিমচাঁদ গারোই বললে, বাবু, গোসাইবাবুর নাটমন্দিরে আজ জন্মাষ্টমীর দিন বারিক অপেরা পার্টির গাওনা হচ্ছে, বেশ ভালো পালা হবে, গিয়ে শুনুন। আসরে গিয়ে দেখি বারিক বিদূষকের ভূমিকায় দাড়ি নেড়ে নেড়ে খুব লোক হাসাচ্ছে। পালা হচ্ছে সাধন সমর বা অজামিলের বৈকুণ্ঠ লাভ। শেষ হলো গল্প বারিক অপেরা পার্টি। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।